বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো, অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল। ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়, তাকে প্রশ্ন করাটা নিতান্তই বোকামি। আর ওহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো না খাওয়া আপনি। ওহির কথা থামতে দেরি, অথচ পাহাড়ের পিছু ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নয়। যেন বিদ্যুতের বেগে পিছিয়ে তাকিয়েছে, এক সেকেন্ড ব্যয় না করে। বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতামতা করে বলল, আমি না, মেজমা পাঠিয়েছে। বাহার ওহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করলো, অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে কেন বলেছিলে? তোমাকে তো মহিন কিছু করেনি। ওহির স্থির হাত দুটো কেঁপে উঠল। সেই কাপা হাতেই খাবার প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল, অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাত ছাড়ল। এই মেয়ে এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণ সবকিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল, তবুও সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না। বাহার অধৈর্য হলো, বিরক্ত হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি। অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো? বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল না বলে মনে হলো না। কণ্ঠের জোর বাড়ালো, বিরক্তির সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙ্গন ফুল কানে গুজিয়ে রাখা রঙ্গনা, তোমাকে বলছি এখানে আসো। চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না, তা চিত্রার বেশ জানা আছে। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো। ওহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে। ফ্যালফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের থরথরে ছাইরাঙ্গা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি আমি তো বাহার ভাইয়ের কাছেই এসেছিলাম। সে খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচি তো পাঠালেন। ওহি ভ্রুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে, অতঃপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়া ভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গিয়েছে। আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ার লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকলো গলদেশে। ওহি হাসলো, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আরিপিতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে যাচ্ছিস? সবটা সহ্য করতে পারলো ওহি, আবার খোঁচাটা সহ্য করতে পারলো না চিত্রা। চোখ টইটম্বুর হয়ে দেখা দিল অশ্রুর স্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই পাহাড়ের রাশভারী কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এক কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল, চুপ হলো প্রকৃতি। চিত্রার নাক টেনে গিলে ফেললো কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরি বলেছে? চেরি না বললে ওহি আপা বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝে বাহারের ছোটখাটো একটা রামধমক ভেসে এলো। কেন বলনি চেরির ঘটনা? আকস্মিক ধমকে দুবনি কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করলো না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয়, তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তাল বানায়, তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন? এজন্যই আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছিল ওহির উদ্দেশ্যে, তুমি কেন মিথ্যে বলেছ? নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য, তাই না? ওহি মাথার উপর নিচ করে সম্মতি প্রদান করলো। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কর্নিশে ঘেসে দাঁড়ালো, অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথৈজগল প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর ওহি আপা অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনায় নিয়ে আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা, আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই?
বাহার উত্তর দেয় না, মনের শোকে গিটারে টুংটাং সুর তোলে। লোকটা যেন সবকিছুই নিজের মন মর্জি মতন চালাবে। তার যখন বলতে ইচ্ছে হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথার তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করবে না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতে সব অকটপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো, বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনলো। ওহি আপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না। ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবঞ্চিত। নীরবতা জাগ ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার সুর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করলো না, ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওহি গম্ভীর কণ্ঠে সাবধানে বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায়, পড়ে যাস না যেন। চিত্রার মুখের হাসি প্রশস্ত হলো। একটু আগে ওহি আবার খোঁচা দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশস্তি দিচ্ছে। চিত্রা চলে যেতে ওহি তার হাতের খাবারের প্লেটটা ব্যবহারে চিলকোঠায় নিয়ে গিয়ে রাখলো নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না ওহির দিকে, আগের স্থানে দাঁড়িয়ে থেকে পিছলে কণ্ঠে বলল, কিছু বলবেন? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ের ওহির অমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার, এমনকি কোনো প্রতিক্রিয়া দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা নকল মানুষ, তার নকল হলেও বাকি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশার হয়তো আমার আর চিত্রার শরীরের বয়স ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রার টিনেজার আবেগের বয়স ওর, দুনিয়ার রঙিন ওর, কিন্তু আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই? আপনি জলজন্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করেছে, আর আমি তো বুঝেও। ওহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকা। বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। কথা থামিয়ে ওহির কতক্ষণ জিরিয়ে নিল, অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। এক সেকেন্ডের আর দাঁড়ালো না ওহি, ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতে লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো, আর মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দু হাত গুজে শুয়ে পড়ল। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল। চিত্রার সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতে তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এই জন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসে চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রার, মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিক তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বিরাতে ওর দস্যিপনা বন্ধ করলে আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিক তাকালেন, অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দস্যিপনা করবে, যে বয়সে যেটা মানানসই সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন, অতি উড়লে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানের চিত্রা মুখ লাল হয়ে গেল, রাগে ক্ষোভে চোখে জল এলো, কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু। আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের ওপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতবম্ব চোখে তাকিয়ে রইলেন। তৃষান আর দেশান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আহামুখ হয়ে গেল। চিত্রা আর দাঁড়ালো না, একচুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের ওপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়া আছে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজন্ত রোগ, যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আর চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে, তাও
যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখে ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতে ওহি আপার সাথে দেখা চিত্রার। ওহি আপা চেরিকে স্কুল থেকে দিতে এসেছে। চিত্রার কলেজের আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতে চিত্রার মন নেচে উঠল।